আসসালামু আলাইকুম, আয়শা বায়োলজি কেয়ার থেকে আয়শা আপু চলে আসছি আমাদের আজকে এইচএসসি 26 এবং 27 সালের ক্লাস নিয়ে। আমি তোমাদের সাথে আজকে আমরা আজকে এইচএসসি ক্লাস নিব 26 এবং 27 সালের স্টুডেন্টের জন্য। তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা জানো যে আমাদের সাইকেল 1 চলছে এবং আমাদের বোটানি প্রথম যে চ্যাপ্টারটা কোষ এবং কোষের গঠন, এটার উপরে আমাদের আজকে 9 নাম্বার ক্লাস চলছে। এবং আজকে আমাদের ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাসটা আজকে এতটা গুরুত্বপূর্ণ যে কি বলবো, আজকে আমাদের মাইটোকন্ড্রিয়া নিয়ে ক্লাস হবে। মাইটোকন্ড্রিয়া তো বুঝতে পারছো, এটা 9-10-এও আছে, পড়ে আসছো। তবে এখন কিন্তু ইন্টার যেহেতু তুমি একটু ব্রড সেন্সে পড়বা এবং আমি চেষ্টা করব যেন তোমাদের কষ্ট না হয়, খুব ইজি ভাবে খুব সুন্দর করে সহজ করে পড়ানোর চেষ্টা করব। তো ক্লাসটাতে যারা উপস্থিত আছো বা দেখছো তারা কাইন্ডলি একটু সালাম দিতে পারো, একটু হাই হ্যালো করতে পারো এবং ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবে। তোমার শেয়ারের মাধ্যমে তোমার ফ্রেন্ড, ছোট ভাই বা বড় ভাই বা আত্মীয় অনাত্মীয় ভিডিওটা দেখার সুযোগ পাবে। তাহলে আমরা ফার্স্টে শুরু করি মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া আসলে কি বলতো? ফার্স্টে কিন্তু তোমাকে জানতে হবে মাইটোকন্ড্রিয়াটা আসলে কি। মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে এমন একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, দেখো, যা আমরা দেখতে পাচ্ছি এটা একটা উদ্ভিদ কোষ এবং এটা একটা প্রাণী কোষ। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ বলো প্রাণী কোষ বলো, এইটা কিন্তু দুই প্রকার কোষেই আছে এবং এইটার মেইন কাজই হচ্ছে প্রচুর পরিমাণে কি উৎপাদন করা, শক্তি উৎপাদন করা, প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা। ঠিক আছে, তো এই মাইটোকন্ড্রিয়া নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। দেখো, তুমি এটা একটা উদ্ভিদ কোষ, তুমি কিন্তু মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ। এই যে আমরা একটা মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং এটা একটা প্রাণী কোষ, আমরা এখানেও কিন্তু মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি। এবং মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটা দেওয়ার জন্য আমাদের একটু দেখতে হবে যে মাইটোকন্ড্রিয়া আসলে কি কাজ করে। আমরা যখন কোনো অঙ্গাণুর সংজ্ঞা দিব তখন তোমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট জিনিসটা হচ্ছে ওইটা কি কাজ করে, এইটা অবশ্যই হাইলাইট করবা সংজ্ঞাতে, এবং ওইটা দেখতে কেমন বা কি কোনো বর্ণকণিকা আছে নাকি নেই এই ধরনের, বা ওর কোনো বিশেষ কোনো পার্টস আছে কিনা যেটা তুমি এটাকে হাইলাইট করতে পারো সংজ্ঞাতে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমি সেট করেছি তোমাদের জন্য যে দেখো মাইটোকন্ড্রিয়া, এই যে অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং এই মাইটোকন্ড্রিয়াতে অ্যারোবিক রেসপিরেশন সবাত শ্বসন, সবাত শ্বসন এই শ্বসনটা হয় কিসের উপস্থিতির ভিত্তিতে? অক্সিজেনের। দেখো, এই যে সবাত শ্বসনের তোমার 4টা ধাপ আছে। ফার্স্ট ধাপটা কিন্তু এখানে হয় না, ফার্স্ট ধাপটা হয় সরাসরি সাইটোপ্লাজমে, এবং বাকি যে 3টা ধাপ অ্যাসিটাইল কোষ সৃষ্টি, ক্রেস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেম, এই 3টা ধাপে কিন্তু আমাদের কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়াতে ঘটছে। এবং এর ফলে প্রচুর পরিমাণে আমাদের কি তৈরি হচ্ছে? এনার্জি তৈরি হচ্ছে, এটিপি শক্তি তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে? রিলিজ হচ্ছে। তাহলে আমরা কিন্তু একটা সুন্দর চমৎকার সংজ্ঞা বলতে পারি। কি বলতে পারি বলতো? সেটা হচ্ছে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুটি সবাত শ্বসনের অ্যাসিটাইল কোষ, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে, তাকে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষেও পাওয়া যায়, আবার মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষেও পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়া তাহলে আমাদের কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? উদ্ভিদ কোষে পাওয়া যাচ্ছে এবং প্রাণী কোষেও পাওয়া যাচ্ছে। পাওয়ার হাউস, নিঃসন্দেহে বুঝতে পারছো, যেখানে শক্তি তৈরি হয়। যেহেতু আমরা একটু আগেই পড়লাম যে আমাদের কাজের জন্য যাবতীয় শক্তি এটা আমরা পাচ্ছি মাইটোকন্ড্রিয়া থেকে। এই যে আমি ক্লাস নেওয়ার শক্তি পাচ্ছি, তুমি ক্লাস করার শক্তি পাচ্ছ, আমি লেখার শক্তি পাচ্ছি, তুমিও লেখার শক্তি পাচ্ছ, আমার কথা তুমি শুনছো মনোযোগ সহকারে। প্রত্যেকটা কাজের জন্য এনার্জি প্রয়োজন, শক্তি প্রয়োজন, এটিপি প্রয়োজন, সেটা সাপ্লাই কে করছে? মাইটোকন্ড্রিয়া। এবং মাইটোকন্ড্রিয়াতে সবাত শ্বসনের
3টি ধাপে সম্পন্ন হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে। 30টা এটিপি এখানে কিন্তু তৈরি হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষে কি বলবো? পাওয়ার হাউস বা শক্তি ঘর। তাহলে কোন অঙ্গাণুকে কোষে শক্তি ঘর বলা হয়? তাহলে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়াকে কোষে শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে। আমার কথা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে ফার্স্টে আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কি পড়বো? আমরা চমৎকার একটা সংজ্ঞা পড়ে ফেলবো। এখান থেকে কিন্তু আমাদের কিছু এমসিকিউ থাকে, একটু খেয়াল করে দেখো, এখানে সুন্দর করে পিকচারটা দেওয়া আছে। তাহলে আমাকে একটু বলো তো, যদি তোমার এমসিকিউ প্রশ্ন আসে যে সবাত শ্বসনের কোন ধাপগুলি মাইটোকন্ড্রিয়াতে ঘটে, তাহলে তুমি অবভিয়াসলি অ্যান্সার দিতে পারবা অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। কোন ধাপটি মাইটোকন্ড্রিয়াতে ঘটে না? গ্লাইকোলাইসিস, যেখানে গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড। এবং এইটা কোথায় হয়? সরাসরি সাইটোপ্লাজমে। তাহলে আমার বিশ্বাস যে তোমরা এইটুকু থেকে যাবতীয় সিকিউ এমসিকিউ 1 2 4 তোমরা সবকিছু পারবা ইনশাআল্লাহ, কোনো চিন্তার কারণ নেই। এইখানে আমরা 4 জন বেশ সুন্দর সুন্দর মানুষের পিকচার সেট করেছি এবং তোমরা অবভিয়াসলি দেখে বুঝতে পারছো যে আমি এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আবিষ্কার ইতিহাস। কারণ মাইটোকন্ড্রিয়া যেহেতু আমরা পড়বো, তাই মাইটোকন্ড্রিয়ার ইতিহাস আমাদের পড়তে হবে। ইন্টার লেভেলে একটু ডিটেল পড়তে হয়, ডিটেল। তুমি কিন্তু এখন থেকেই ডিটেল পড়ার চেষ্টা করবে, তাহলে তোমার ইন ফিউচার কি বলবো, মানে 99% মার্কস ক্যারি করতে তোমার হেল্প হবে এবং অ্যাডমিশনটা তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। মানে তুমি তোমার ইচ্ছে মতন জায়গাগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনাটা কি করবা? অর্জন করবা বেশি, মানে চান্স পেয়ে যাবা ইনশাআল্লাহ। তোমার পথটাকে মসৃণ করে দিবে, ঠিক আছে? তাহলে এখন এখানে আমরা আবিষ্কার করব, মানে এই যে মাইটোকন্ড্রিয়া, এটা কে আবিষ্কার করলেন, এটা নাম কে দিলেন, বা এর কি আর কোনো নাম আছে, বা কোনো বিজ্ঞানী কি এটা নিয়ে কোনো কথাবার্তা বলেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তাহলে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানী কলিকার, এই যে কলিকার, এই বিজ্ঞানী কলিকার, ওকে, বিজ্ঞানী কলিকার কি করেন? তিনি প্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন এবং সেটা পতঙ্গের ডানার কোষ থেকে। ঠিক আছে, মনে করো এইটা একটা পতঙ্গ এবং এই পতঙ্গের সুন্দর ডানা আছে, এই যে সুন্দর ডানা আছে, এই যে মনে করো ডানা আছে, এবং পতঙ্গ এটা ডানা আছে। তো ডানার তো কোষ থাকে, তাই না? তো ডানার যে কোষ, সেই কোষ থেকে তিনি প্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন এবং তখন এটার নাম দেন কি? সার্কোজোম। তখন তিনি এটার নাম কি দেন বলতো? সার্কোজোম। তাহলে সার্কোজোম এটা কোথায় পাওয়া যায়? যে পাখি অথবা পতঙ্গগুলো উঠতে পারে, তাদের ডানার বা পাখার পেশির যে কোষ আছে, সেই কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটাই হচ্ছে সার্কোজোম। এবং এই কথাটা কে বলেছেন? বিজ্ঞানী কলিকার। তিনি মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন, ঠিক আছে? তারপর দেখো বিজ্ঞানী বেন্ডা কি করলেন? বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করলেন। তাহলে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী বেন্ডা। অল্টম্যান, এই যে অল্টম্যান, এনার ছবিটা একটু ঝাপসা, কিচ্ছু করার নাই, এটা আমার কাছে মানে এটা ঝাপসাই পাইছি, তো তারপরও আমি এক করে দিয়েছি, তোমরা যেন দেখো একটু চেহারাগুলো চিনতে পারো, বুঝতে পারো, ঠিক আছে? তো এই যে অল্টম্যান, ইনি মাইটোকন্ড্রিয়াকে নাম দিয়েছিলেন বায়োপ্লাস্ট। অ্যাকচুয়ালি এই অংশটা, এই মাইটোকন্ড্রিয়াটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুটাতেই পাওয়া যায়, সেই সেন্সে তিনি এটা নাম দিয়েছিলেন কি? বায়োপ্লাস্ট। এবং আরেকটা তথ্য, সেটা হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, তিনি এটা নাম দিয়েছিলেন ফিলা। কি নাম দিয়েছিলেন? ফিলা। ফ্লেমিং নাম দিয়েছিলেন ফিলা। ফ্লেমিং এর সাথে কি আছে? ফিলার মিল আছে। তাহলে এই 4টা তথ্য তছনছ করে ফেলবা, এই 4টা তথ্য খুব ভালো করে পড়বা। এই 4টা তথ্য থেকে এই পরীক্ষাতে এমসিকিউ পাবা ইনশাআল্লাহ। ভিডিওটা যারা দেখছো
শারমিন আক্তার সাথী, আচ্ছা সাথী দেখছো? ওকে, ভিডিওটি যারা দেখছো তারা কিন্তু এই মুহূর্তে আমার শিষ্য এবং আমি তোমাদের গুরু, তাই গুরু হিসেবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করবা। কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করবা। তোমার এই শেয়ারের মাধ্যমে আমি বারবারই বলছি, তোমার ফ্রেন্ড, তোমার আত্মীয় অনাত্মীয় ভিডিওটা দেখার সুযোগ পাবে, তারা উপকৃত হবে, এতে আমার সওয়াব হবে, তোমার সওয়াব হবে ইনশাআল্লাহ। সো গুরু হিসেবে আমি তোমাকে একটু রিকোয়েস্ট করি, তুমি প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, এতে স্টুডেন্টরা দেখতে পাবে, দূর দূরান্ত থেকেও দেখতে পাবে ইনশাআল্লাহ। তাহলে মাইটোকন্ড্রিয়ার আমরা সংজ্ঞা করে ফেলেছি, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলেছি। এইবার আমরা মাইটোকন্ড্রিয়ার সংখ্যা নিয়ে একটু পড়াশোনা করব। সংখ্যা মাইটোকন্ড্রিয়ার সংখ্যা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, এবং এই সংখ্যাটা কিন্তু এমসিকিউ। এখান থেকে তুমি যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কতটি, প্রতি কোষে, একটা কোষে এভারেজে কতটা থাকতে পারে। একটি কোষে এভারেজে এটা 300 থেকে 400টির মতন থাকতে পারে, কোনো বইয়ে 200 থেকে 300টার মতন দেওয়া আছে প্রতি কোষে। বুঝো না কেন? স্বাভাবিক, যে কোষে তোমার শক্তি উৎপাদন বেশি দরকার, অবভিয়াসলি মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে, স্বাভাবিক একটা ব্যাপার। তাহলে এদের সংখ্যা তো কম বেশি হবেই, অবভিয়াসলি কম বেশি হবেই। যকৃৎ, কলিজা, লিভার, যকৃৎ, এই যকৃতে এদের সংখ্যা কত? লিভার, এই লিভারে এদের সংখ্যা 1000 বা তার বেশি, 1000 বা তার বেশি। ওকে, সবচেয়ে বেশি আমরা কোথায় পাই? সবচেয়ে বেশি আমরা পাই অ্যামিবাতে আমরা সবচেয়ে বেশি পাবো। তাহলে ভালো করে শুনবা, এখানে আমরা 3টা তথ্য পড়ছি। সাধারণত প্রতি কোষে এদের সংখ্যা কতটি? 3000 থেকে 400টি। লিভারে 1000 বা তার বেশি, সবচেয়ে বেশি কোথায়? অ্যামিবাতে। একটা অ্যামিবাই আছে যেখানে প্রায় 50 লাখের মতন মাইটোকন্ড্রিয়া থাকে, ওইটাকে জায়ান্ট অ্যামিবা বলা হয়। কি বলা হয়? জায়ান্ট অ্যামিবা। তাহলে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা আমরা পড়েছি, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার পড়েছি, এবং মাইটোকন্ড্রিয়ার মানে সংখ্যাও পড়ে ফেলেছি। সংখ্যা, আবিষ্কার সবকিছু আমরা পড়ে ফেলেছি। শারমিন আক্তার সাথী, আমি তোমাকে চিনতে পারছি না, তুমি কি আমাদের সাথী, মানে আমাদের শারমিন? আমি চিনতে পারছি কি, মানে নাকি অন্য শারমিনও হতে পারো। যাই হোক, আমি মনে করছি তুমি আমাদেরই শারমিন, মানে আমার শারমিন, আমার কাছে যে পড়ো। ইউটিউবে ক্লাসগুলো নেওয়া হচ্ছে তো, ইউটিউবে ক্লাসগুলো দেওয়া আছে। শোনা, আমি তো চাই তোমরা খুব ভালো করো, তোমরা অনলাইনে ক্লাসগুলো থাকবে দেখবা, অফলাইনে তো আমি আছি ইনশাল্লাহ। আর অলোক দেখছো? আচ্ছা, অলোকের পরীক্ষা কেমন হচ্ছে? অলোক সুইটহার্ট, তুমি ভিডিওটা একটু অবশ্যই কি করবা, একটু শেয়ার করে দাও। আর তোমার জন্য বলি, তুমি ইউটিউবে চলে যাবা, এইচএসসি যে প্লে লিস্টটা দেওয়া আছে তোমাদের জন্য 25 সালের, ওইখানে সুন্দর করে A to Z একদম ধারাবাহিকভাবে দেওয়া আছে। তুমি খালি ওই ক্লাসগুলো করো, তুমি ইনশাল্লাহ তুমি 80% মার্কস পাবা, ইনশাল্লাহ 80-র উপরে পাবা ইনশাল্লাহ। এইটুকু আমার উপরে আস্থা রাখো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা ইনশাল্লাহ ভালো করবা যারা পরীক্ষা দিচ্ছ এইচএসসি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। তাহলে এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়ার কি পড়বো আমরা এখন? মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে আমরা এখন কথা বলবো। মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে আমরা একটা কথা বলবো, এবং এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অংশ। এইটা যদি 25 সালে না আসে, তাহলে এইটা আসবে 26 সালে, 26 সালে না আসলে এটা আসবে 27 সালে। তবে 27 সাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, কারণ এই বছরই ইনশাল্লাহ চলে আসবে। আর এই বছর না আসলে 26 সালে 100% কনফার্ম আসবে। তাহলে এই গঠনটা আমরা এখন একটু পড়ি, যেভাবে পড়াবো খুব ইজি ভাবে, সুন্দরভাবে পড়াবো। এইটা হচ্ছে মূল গঠন, এইটাই আমি এখন একটু নিজের মতন করে অ্যানালাইসিস করে দিচ্ছি, বিশ্লেষণ করে দিচ্ছি, যেন তোমাদের বুঝতে কি হয়, সুবিধা হয়। কি ব্যাপার, আমি কি ফাঁকা স্লাইড রাখিনি নাকি? ফাঁকা স্লাইড, এ বাবা, ফাঁকা স্লাইড তো রাখিনি, কেমন একটা কথাবার্তা হয়ে গেল। কোনো ব্যাপার না, আমরা এইখানেই মাইটোকন্ড্রিয়ার পিকচারটা আঁকাবো, কোনো সমস্যা নেই।
তাহলে মাইটোকন্ড্রিয়ার পিকচারটা যখন আমরা আঁকাবো একটু ভালো করে খেয়াল করবা। মাইটোকন্ড্রিয়ার পিকচারটা আঁকানোর সময় আমরা ঠিক এইভাবে আঁকানোর চেষ্টা করব। দেখো এইটা হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে আমরা কি করছি, প্যাচ দিলাম। তাহলে মাইটোকন্ড্রিয়ার এটা হচ্ছে ভেতরের দিকের প্যাচ এবং ভেতরের পর্দাটা প্যাচ দিল, এবং এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাহিরের দিকের প্যাচ, বাহিরের দিকের অংশ। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন তুমি এইভাবে যদি দাও 100% তুমি কনফার্ম পেয়ে যাবে ইনশাআল্লাহ, পুরো মার্কস 3-3 পেয়ে যাবা। তাহলে মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত? ফার্স্টে আমরা আবরণের কথা বলবো। তাহলে কয় স্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত? 2 স্তর। তোমরা সবসময় চেষ্টা করবা লেবেলিংটা ডান দিকে করতে, যেহেতু আমার ডান দিকে লেবেলিং করার জায়গা নাই আমি বাম দিকে করছি। এটা একটা পিকচার দিয়েছি, এটা এর মধ্যে আছে, এটা দেখাবো ইনশাআল্লাহ। তাহলে কয় স্তর বিশিষ্ট আবরণে আবৃত? অবভিয়াসলি 2 স্তর। বাহিরটাকে আমরা কি বলবো? বহিঃস্তর বলবো। বাহিরটাকে আমরা কি বলছি? বহিঃস্তর, এবং ভেতরেরটাকে আমরা কি বলছি? অন্তঃস্তর। ভেতরেরটাকে আমরা কি বলছি? অন্তঃস্তর। তাহলে মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট আবরণে আবৃত? 2 স্তর বিশিষ্ট আবরণে আবৃত, একটা বহিঃস্তর একটা অন্তঃস্তর, বা বহিঃপর্দা অন্তঃপর্দা। এখন এই যে মাইটোকন্ড্রিয়া, এটা কোথায় আছে? এটা তো সাইটোপ্লাজমে আছে, তাই না? সাইটোপ্লাজমে। এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি প্রবেশ করবে? খাদ্য প্রবেশ করবে। তাহলে কোন দিক দিয়ে প্রবেশ করবে? ছিদ্র থাকা লাগবে তো, ফুটা। তাহলে এই মাইটোকন্ড্রিয়ার এই যে বাহিরের যে স্তর আছে, বাহিরের অংশ, বাহিরের পর্দা, এইখানে কিন্তু ছোট ছোট কিছু ছিদ্র থাকবে, এবং এই ছিদ্র দিয়ে সাইটোপ্লাজম থেকে প্রয়োজনীয় উপাদান ভেতরের দিকে যাবে, এবং ভেতরের দিক থেকে তড়িৎভূত উপাদান বাহিরে চলে আসবে। এই ছিদ্রটা কি অল টাইম খোলা থাকবে? না। এই ছিদ্রটা অল টাইম কি বন্ধ থাকবে? না। এটা প্রয়োজনে খুলবে অথবা প্রয়োজনে বন্ধ হবে, এবং এই খোলা বন্ধ করা নিয়ন্ত্রণ করবে এক ধরনের প্রোটিন। সেই প্রোটিনটাই প্রয়োজন এটাকে খুলে দিবে যাতায়াত করার জন্য, আবার বন্ধ করে দিবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? এবং দেখো বাহিরের যে মেমব্রেন, এইটাতে কিন্তু কোনো কাম কাজ নাই। এইটার কাম হচ্ছে ভিতরের যে অংশ, এটাকে প্রোটেকশন দেওয়া এবং যাতায়াত নিয়ন্ত্রণ করা। তাহলে এর মধ্যে যেহেতু কোনো ক্রিয়া বিক্রিয়া নাই, তাহলে এখানে কিন্তু কোনো এটিপি সিনথেসিস বস্তু, ইটিসি, অক্সিজম, এনজাইম, কোএনজাইম, এই জিনিসগুলো কিচ্ছু থাকবে না। বুঝতে পারছো? তাহলে এইখানে কিন্তু এগুলো কিছুই থাকবে না, এবং এই বাহিরের পর্দাটা বেশ সুন্দর স্ট্রেট। এখানে কিন্তু তুমি কোনো ভাঁজ খাঁজ কিছুই পাবে না। ক্লিয়ার বিষয়টা? ভেতরের যে মেমব্রেনটা, এটা একটু বড়, তাই ভিতরে যেন এটাকে ধরে যায়, তাই সুন্দর করে প্যাচ দিয়ে দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে রাখা হয়েছে, এবং এই ভাঁজগুলো আঙ্গুলের মতন তৈরি হয়েছে, যেটাকে আমরা কি বলছি? ক্রিস্টি বলছি। কি বলছি? ক্রিস্টি বলছি। এটাকে আমরা কি বলছি? ক্রিস্টি বলছি। এবং এই ক্রিস্টিগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস ধারণ করে, সেটা আমরা এখন পড়ব। ভেতরের মেমব্রেনটা যখন বিশেষভাবে ভাঁজ করা থাকবে, তখন এই ভাঁজের মধ্যেও আবার ফাঁকা জায়গা সৃষ্টি হবে। এই ফাঁকা জায়গার মধ্যে তরল থাকবে এবং বিভিন্ন এনজাইম, কোএনজাইম, পানি, এগুলো থাকবে। এই অংশটাকে আমরা কি বলছি? ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ক্লিয়ার বিষয়টা? যখন আমরা দেখব এই যে পৃষ্ঠের দিকে তাকাবো, এইখানে ছোট ছোট গোলাকার কিছু বস্তু আমরা লেগে থাকতে দেখব। ঠিক আছে, ছোট ছোট গোলাকার কিছু বস্তু আমরা লেগে থাকতে দেখছি। এই যে গোলাকার বস্তু, এই বস্তুগুলো 2 ধরনের হতে পারে। দেখো, একটা এরকম, মানে একটা এরকম হতে পারে, আরেকটা বস্তু শুধু এরকম হতে পারে। এই পিকচারে তুমি বুঝতে পারছো, দেখানো আছে, আমি আবার বলছি। এইটা হচ্ছে এটার মাথা, ওকে। এইটা হচ্ছে বোটা, বৃন্ত, বোটা, এবং এইটা হচ্ছে ভিত্তি। খেয়াল করবা ভালো করে। তাহলে এটার এটা মাথা, অবভিয়াসলি। তাহলে দেখো এইখানে কিন্তু মাথা আছে না, বোটা আছে না, ভিত্তি আছে। আবার এখানে ভিত্তি আছে, বোটা আছে, বা বৃন্ত বা স্টক বা হেড। এখানে 3টা পার্টি আছে, হেড, স্টক, বেস। মাথা, বোটা বা বৃন্ত, ভিত্তি সব আছে, আর এখানে শুধু মাথা আছে। তাইলে
এই জিনিসটা আসলে কি, এটা যেহেতু বৃন্ত আছে তাই এটা হচ্ছে সবৃন্তক, উপরেরটা সবৃন্তক, আর এই জিনিসটাই হচ্ছে এটা। এই যে দেখো ভিত্তি আছে, টক, এবং উপরে কি আছে, মাথা আছে। যদি মাথা শুধু থাকে, ভিত্তি বেজ না থাকে, সেটা অবৃন্তক। বোটা নাই, বৃন্ত নাই, তাই অবভিয়াসলি সেটা হবে অবৃন্তক। তাহলে এই যে গোলাকার বস্তু ছোট ছোট হয়ে ক্রিস্টিতে লেগে আছে, বৃন্তক অবৃন্তক, এই বস্তুটা কি, এই বস্তুটা হচ্ছে অক্সিজোম। এই বস্তুটা হচ্ছে অক্সিজোম, এটা হচ্ছে সে অক্সিজোমের স্ট্রাকচার। তাহলে এই বস্তুগুলো হচ্ছে অক্সিজোম, অক্সিজোম, এবং এইখানেই কিন্তু এটিপি তৈরি হয়। এই জন্য এই বস্তুগুলোকে এটিপি সিনথেসিস বস্তুও বলা হয়। ভালো করে শুনবা, এটিপি সিনথেসিস বস্তুও বলা হয়। তাহলে অক্সিজোম আর এটিপি সিনথেসিস বস্তু কিন্তু সেম, এটা বৃন্তকও হইতে পারে, অবৃন্তকও হতে পারে। এবং এইটার যদি খেয়াল করো, এই যে নিচের যে বেস, এটাকে F0 ধরা হয় এবং মাথাটাকে ধরা হয় F1। তার মানে এটা হতে পারে শুধু F1, মানে F0 F1, এইটাও হইতে পারে। আবার হইতে পারে কোনটা, শুধু F0 হতে পারে, সরি F1 ও হইতে পারে। আমি একটু মুছে দিই কাইন্ডলি, দুঃখিত। তাহলে এটা যেহেতু F1 অংশ, তাই এটা হইতে পারে এটা, এটা এটা তো F0, নিচের এই বেসটাকে 0 বলা হয় যে, তাহলে এটাকে F0 F1 বলা হয়ে থাকে। আবার শুধু এটা কি হতে পারে, F1 ও হতে পারে, ঠিক আছে। এটাকে ফার্নান্ডেজ একক বলা হয়, ওকে। এটাকে তো এই যে বিষয়টা আমরা দেখতে পেলাম, এই পুরো অংশটা হচ্ছে, মুছে দিই, এই পুরো অংশটা হচ্ছে অক্সিজোম, এবং এইটা এটিপি তৈরি করতে ভীষণ ভাবে কি করে, হেল্প করে, ভীষণ ভাবে কি করে, হেল্প করে। এবং মূলত এর মধ্যেই তোমার কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। মূলত এর মধ্যে কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। এই মাথার মধ্যে কি তৈরি হয়, এটিপি তৈরি হয়, বুঝতে পারছো। এবং এই যে স্টক, এইটা হচ্ছে হলো, ভেতরটা ফাঁপা, এইটা দিয়ে হাইড্রোজেন আয়ন বের হয়ে যায় বা প্রবেশ করে এবং মাথার দিকে যায় অথবা বের হয়ে যায়। তাহলে আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। তাহলে ক্রিস্টিতে স্থানে স্থানে, ক্রিস্টিতে স্থানে স্থানে কি থাকে, এটিপি সিনথেসিস বস্তু থাকে, যেটাকে আমরা কি বলছি, অক্সিজোম। এটিপি সিনথেসিস বস্তুকে আমরা অক্সিজোমও বলি। এটা সবৃন্তক হতে পারে অথবা কি হতে পারে, অবৃন্তকও হতে পারে। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ, ভালো করে খেয়াল করে দেখবা। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, এই যে তোমার ভিতরের যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, এইখানে তুমি বৃত্তাকার কি দেখতে পাবা, ডিএনএ দেখতে পাবা। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ, এবং এই ডিএনএ এর মাধ্যমে কিন্তু মাইটোকন্ড্রিয়া কি করে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে, সেখান থেকে আরএনএ, এবং ওই আরএনএ কে নিয়ে এইখানে ছোট ছোট কিছু কি আছে, দানাদার বস্তু আছে, যেটাকে আমরা কি বলবো, রাইবোজোম। সেই রাইবোজোম কি করে, প্রোটিন তৈরি করে। এবং এই প্রোটিনগুলোর মধ্যে কিছু কিছু প্রোটিন আছে যারা এনজাইম হিসেবে পুরো শ্বসন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে বুঝতে পারছো ডিএনএটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি আবারও বলছি, এই যে মাইটোকন্ড্রিয়া বৃত্তাকার ডিএনএ, এটা এদের নিজস্ব ডিএনএ, কারো কাছ থেকে ধার করা ডিএনএ নয়। এবং এই যে রাইবোজোম, এটাও এদের নিজস্ব রাইবোজোম, এবং এই রাইবোজোমের বৈশিষ্ট্য হচ্ছে 70S, মানে আদি প্রকৃতির। আমরা তো পড়ছিলাম যে আদি কোষ প্রকৃত কোষে পরিণত হয়, তার মধ্যে বায়োবিও ব্যাকটেরিয়া ঢুকে গিয়ে কিসে পরিণত হয়, মাইটোকন্ড্রিয়া, এবং এটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। আশা করছি আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের মাইটোকন্ড্রিয়ার গঠন। এত সহজ, এত সুন্দর গঠন, তুমি যদি জাস্ট একটু চিত্রটা দিয়ে লিখো, ফুল মার্কস পেয়ে যাবা। আমরা তাহলে ব্যাক করছি, এই পিকচারে কি দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট, আবরণে আবৃত, 2 স্তর বিশিষ্ট। দেখো এইটাকে আমরা বাহিরের স্তর বলছি, এটাকে আমরা কি বলছি, ভেতরের স্তর। এবং 2টা স্তর গঠিত হবে লিপিড এবং প্রোটিন দ্বারা। এবং বাহিরের যে স্তরটা দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট কি থাকবে, ছিদ্র থাকবে, যে ছিদ্রটা দিয়ে বাহির থেকে ভেতর, ভেতর থেকে বাহিরের বস্তুর
কি হবে, যাতায়াত করবে এবং মাঝখানে দুইটা স্তরের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। এই যে ফাঁকা জায়গাটা ভালো করে খেয়াল করো, এখানে ভালো বোঝা যাচ্ছে এই যে বাহিরের স্তর আর ভিতরের স্তর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা একটা প্রকোষ্ঠ তৈরি করছে। এই প্রকোষ্ঠকে বলা হয় বহিস্থ কক্ষ। কি বলা হয়? বহিস্থ কক্ষ, বহিস্থ কক্ষ। এবং দেখো ভিতরের মেমব্রেনটা ভিতরের দিকে বিশেষভাবে ভাঁজ করে আছে এবং এখানেও একটা চেম্বার তৈরি করছে, এইটাকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ। তাহলে এখানে আমরা কয়টা কক্ষ দেখতে পাচ্ছি? দুইটা, একটা বহিস্থ বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ। বাহিরের পর্দাটা কিন্তু কোথাও ভাঁজ নাই, এটা রক্ষা করে কে? কাকে? ভিতরের পর্দাকে। আর ভিতরের পর্দাটা বিশেষভাবে ভাঁজ হয়ে আছে আঙ্গুলের মতন, যেগুলোকে আমরা ক্রিস্টি বলি। এখানে ডিএনএ লেগে থাকবে এবং তোমার কি থাকবে? রাইবোজোম থাকবে। এই মাইটোকন্ড্রিয়া নিজে নিজে প্রোটিন তৈরি করবে এবং মাইটোকন্ড্রিয়া এই ডিএনএ থাকার কারণে তারা কি করবে? নিজেরাই সংখ্যা বৃদ্ধি করতে পারে। একটা কোষ যখন বিভাজন করে তার আগে মাইটোকন্ড্রিয়া সংখ্যা বৃদ্ধি করে ফেলে এবং সাইটোপ্লাজমে দুই পাশে চলে যায়, সাইটোকাইনেসিস হওয়ার পরে কোষ দুইটা পৃথক হয়ে যায় এবং প্রত্যেক কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কি থাকে? সমান থাকে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আমরা তো নিশ্চয়ই পড়েছি। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া, আশা করছি তোমরা মাইটোকন্ড্রিয়ার গঠনটা যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা ভুলবে না। এবং মাইটোকন্ড্রিয়াতে আমাদের কি থাকে? এখানে ক্রিস্টি কিন্তু দেখানো হয়নি, আমাদের মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি থাকবে। সেটা হচ্ছে এটিপি সিনথেসিস বস্তু, যেখানে এটিপি সিনথেসিস বস্তু বা অক্সিজেন লেগে থাকবে এবং যেটা শক্তি তৈরি করে থাকে। আর এই অংশটাকে আমরা কি বলছি? এই অংশটা পানিপূর্ণ অংশটা, যার মধ্যে এনজাইম কোএনজাইম বিভিন্ন উপাদান থাকে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। তাহলে আশা করছি মাইটোকন্ড্রিয়ার এই গঠন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা আর জাস্ট কয়েক মিনিট পড়াশোনা করব, তারপরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আমাকে একটু বলবা যে তোমরা বুঝতে পারছো কিনা, আমাকে একটু বলবা যে এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা। যারা আমার ক্লাসটা করছো তারা অ্যাকচুয়ালি বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি বলবা। তাহলে দেখো আমরা এখন ফিনিশিং চলে আসবে, ফিনিশিং টাস্ক দিয়ে দিচ্ছি, একটু আমরা শেষ করে ফেলবো। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ দিয়ে। মাইটোকন্ড্রিয়ার কাজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা 10 মিনিট সর্বোচ্চ ক্লাসটা নিব। তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়ার কাজের ক্ষেত্রে আমরা কি কথা বলবো? মাইটোকন্ড্রিয়ার কাজের ক্ষেত্রে আমরা কি বলবো? ফার্স্টে আমরা বলবো মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলছি? প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করছে। এটাকে আমরা কি বলবো? কোষের পাওয়ার হাউস। কোষের কি বলবো? পাওয়ার হাউস। কারণ মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি যে সবাত শ্বসনের, গ্লাইকোলাইসিস বাদে বাকি 3টা ধাপ এখানে সম্পন্ন হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হয় এবং এই শক্তি ব্যবহার করে তুমি কথা বলি, আমি যেমন পড়াচ্ছি, এনার্জি পাওয়ার পাচ্ছি কোথায় থেকে? এটিপি থেকে। বুঝতেই পারছো, তুমি ক্লাসটা দেখছো, এনার্জি পাচ্ছ কোথায় থেকে? এটিপি থেকে। এটিপি ভেঙে আমাদের সেই এনার্জি শক্তি সরবরাহ করছে। তাহলে এটাকে আমরা কি বলছি? কোষের পাওয়ার হাউস। এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নিজস্ব ডিএনএ ও এনআরএনএ তৈরি করে। আমরা একটু আগে দেখলাম, দেখো একটু খেয়াল করে দেখো যে মাইটোকন্ড্রিয়াতে কি আছে? নিজস্ব ডিএনএ আছে এবং আমরা কি জানি বলতো? এই যে ডিএনএ আছে মাইটোকন্ড্রিয়ার, এই ডিএনএ থেকে মাইটোকন্ড্রিয়া কি তৈরি করবে? আরএনএ তৈরি করবে, তাই না? তাহলে ডিএনএ আরএনএটাকে কি বলা হচ্ছে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা কি পয়েন্ট পেয়েছি বলতো? আমরা কি পেলাম? যে কি দেখো নিজস্ব ডিএনএ আরএনএ তৈরি করে, নিজস্ব ডিএনএ আরএনএ তৈরি করে। তারপরে আমরা দেখো একটু খেয়াল করে দেখো, এই যে তোমার আরএনএ তৈরি করলো, এই আরএনএটা ভালো করে শুনবা, এই আরএনএটা কিসে পরিণত হবে? প্রোটিনে। কিসে পরিণত হবে? প্রোটিনে। এবং এই প্রোটিন তৈরি করবে কে? এই যে এর ভিতরে যে রাইবোজোম আছে সেই রাইবোজোম গুলো। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে কি করছে? প্রোটিন তৈরি করছে। কি তৈরি করছে? প্রোটিন। এবং স্নেহ লিপিড তৈরি করতে কিন্তু
হেল্প করে কে? মাইটোকন্ড্রিয়া। ভালো করে শুনবা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে। তার আগে আমি একটু বলি, মাইটোকন্ড্রিয়া যে প্রোটিন তৈরি করছে, মাইটোকন্ড্রিয়া যে প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনের মধ্যে আবার কিছু প্রোটিন আছে যেগুলো কি হিসেবে কাজ করবে? এনজাইম। এবং এনজাইমের কাজ কি বলতে পারবা? এনজাইমের কাজ হচ্ছে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করা। এবং এই এনজাইম কি ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে? স্বভাব শ্বসন। স্বভাব শ্বসন। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো, আমরা এই পয়েন্টটা খুবই গুরুত্ব সহকারে পড়বো, সেটা হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। এইটাকে আমরা বলছি অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি যেটা আর কি সেল ডেথ। একটা সেল জেনেটিক্যালি ডেথ করবে, মারা যাবে, এইটাই। যেমন আমরা জন্মগ্রহণ করছি, আমরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যখন বুড়া হয়ে যাব তখন তো মারা যাব, এটাই স্বাভাবিক। তো একটা কোষ মনে করো জন্মগ্রহণ করেছে, নতুন নতুন কোষ তৈরি হয়েছে, কিন্তু ওই কোষের মধ্যে ত্রুটি আছে, ওই কোষটা পরবর্তীতে লাস্টিং করলেই সমস্যা। অথবা ওই কোষটা নষ্ট হয়ে গেলে দেখা যাচ্ছে যে সেই অঙ্গটা কি হচ্ছে, বিভিন্ন জীবাণুর হাত থেকে, ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে, তখন কিন্তু ওই সেলটা মারা যাওয়াই ভালো। এবং ওই সেলটাকে মেরে ফেলতে হেল্প করবে কে? তোমার মাইটোকন্ড্রিয়া। যেমন আমাদের জন্মের আগে আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, আমাদের যখন এই আঙ্গুলগুলো ডেভেলপ করতে শুরু করে, তখন কিন্তু আঙ্গুলগুলো ছোট ছোট ছিল এবং একটা আরেকটার সাথে যুক্ত ছিল। এই দেখো, এই মাঝখানের এই টিস্যুগুলো কিন্তু অ্যাপোপ্টোসিসের ফলে নষ্ট হয়ে গেছে, মারা গেছে বলে আমাদের আঙ্গুলগুলো কি সুন্দর ঝরঝরা, নালে কিন্তু এরকম আটকানো থাকতো। ঠিক আছে, বুঝতেই পারছো তাহলে যে অ্যাপোপ্টোসিসটা কি, মানে যে জিনিসটা এখন প্রয়োজন নাই, যে কোষটা এখন প্রয়োজন নাই, ওটাকে মেরে ফেলা, এটাই হচ্ছে অ্যাপোপ্টোসিস। এবং এটা অবশ্যই একটা কোষের জন্য, একটা অঙ্গের জন্য, একটা দেহের জন্য ভালো। শুক্রাণু এবং ডিম্বাণু গঠন করতে সাহায্য করা। শুক্রাণু এবং ডিম্বাণু গঠন করতে সাহায্য করা, তোমরা নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে একটা ডিম্বাণু, এবং আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা তোমার কি শুক্রাণু। এই যে শুক্রাণু দেখতে পাচ্ছ, এই শুক্রাণুর অধিকাংশই হচ্ছে কি নিউক্লিয়াস। এবং দেখো, এই যে শুক্রাণুটা দেখতে পাচ্ছ, এই শুক্রাণু গঠন করতে তো মাইটোকন্ড্রিয়া হেল্প করবে, এই ডিম্বাণু গঠন করতে হেল্প করবে। এবং এই যে শুক্রাণু যে লেজ আছে, এই লেজ সাঁতার কেটে যে ডিম্বাণুর কাছে যাবে, সেই সাঁতার কাটার জন্য যে শক্তির প্রয়োজন, এই শক্তিটা সাঁতারের জন্য যে শক্তি প্রয়োজন, এই এটিপি সাপ্লাই করবে কে? মাইটোকন্ড্রিয়া। তাহলে এই মাইটোকন্ড্রিয়া যদি সাপ্লাই না করতো এটিপি, শুক্রাণু তো ডিম্বাণুর কাছে যেতে পারতো না, ডিম্বাণুর ক্ষমতা নাই শুক্রাণুর কাছে যাওয়ার। তাহলে কি হতো না? যদি শুক্রাণু ডিম্বাণুর কাছে না যেত, তাহলে ফার্টিলাইজেশন হতো না, জীবের সৃষ্টি হতো না। তাহলে আশা করছি বুঝতে পেরেছো, শুক্রাণু চলনে যে শক্তির প্রয়োজন সেটা কে দেয়? মাইটোকন্ড্রিয়া। বংশগতিতে ভূমিকা রাখে, ভীষণ 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 ইম্পর্টেন্ট। বংশগতিতে এই মাইটোকন্ড্রিয়া কি করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কি করবে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এই তো, কারণ এই যে আমাদের মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে? ডিএনএ আছে। এবং এই ডিএনএ মানে হচ্ছে তোমার জিন, বুঝতেই পারছো। আর এই জিনটা কি করে? পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে বহন করে। তাহলে বংশগতিতে অবভিয়াসলি কি করছে? মাইটোকন্ড্রিয়া খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আশা করছি তোমরা এতটুকু সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা লাস্ট একটু বলি, জাস্ট সেটা হচ্ছে আমরা কিছু ডিজিজ পড়বো। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে তোমার যে ডিএনএ আছে, এই ডিএনএটা আকারে ছোট এবং এখানে বেশ কিছু জিন থাকে। হ্যাঁ, জিন থাকে, এখানে বেশ কিছু জিন থাকে। এখন এই জিনের যদি কোনো ত্রুটি দেখা দেয়, এটিজিসি যে বেস পেয়ার গুলো আছে সেখানে যদি কোনো মিউটেশন হয়, চেঞ্জ হয়, তাহলে তার ফলে বিভিন্ন ডিজিজ দেখা দিতে পারে। এই ডিজিজ গুলো হচ্ছে পার্কিনসন, টাইপ 1 ডায়াবেটিস, অ্যালজাইমার। এই অসুখগুলো তোমরা একটু ছোট্ট করে পড়ে ফেলবা। তাহলে মাইটোকন্ড্রিয়ার মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ আছে, এই ডিএনএতে যদি মিউটেশন হয় তাহলে কি কি ডিজিজ হতে পারে? ডিজিজগুলোর নাম আমরা পড়বো অ্যালজাইমার, তারপর টাইপ 1 ডায়াবেটিস পড়বা,
তারপরে তোমার হচ্ছে পার্কিনসন, এগুলো কি তোমরা জানো? অ্যালজাইমার, স্মৃতিভ্রষ্ট, তোমার কিছু মনে থাকবে না, হ্যাঁ। টাইপ 1 ডায়াবেটিস, মানে ক্ষেত্রে ইনসুলিন নিতে হবে। পার্কিনসন মানে বয়স হয়ে গেলে, 50 ঊর্ধ্ব হয়ে গেলে কোনো কিছু ধরতে গেলে হাত কাঁপবে, মানে হাত কাঁপবে, এরকম করে কাঁপবে, গ্লাস ধরবা কাঁপবে, কোনো কিছু ধরতে গেলে কাঁপবে, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা মাইটোকন্ড্রিয়া খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যারা একটু ভিডিওটা দেখছো, এখন যেহেতু শেষ করব, একটু হাই হ্যালো দিতে পারো, মানে ভিডিওটা সবাই বুঝতে পেরেছে কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও। এবং এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তারা মানে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো, তোমাদের কাছে জাস্ট রিকোয়েস্ট। তাহলে আমরা আজকে মাইটোকন্ড্রিয়া থেকে কি কি পড়লাম একটু বলি। মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা আমরা পড়েছি, আবিষ্কার আমরা এমসিকিউ এর জন্য পড়লাম, আমরা সংখ্যা এমসিকিউ এর জন্য পড়লাম, এবং খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমরা কি পড়েছি, মাইটোকন্ড্রিয়ার গঠন, যা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার কাজ পড়লাম, এবং মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ আছে সেইখানে যদি কোনো মিউটেশন হয় তাহলে কি ধরনের ডিজিজ হতে পারে সেটাও আমরা একটু পড়াশোনা করলাম। তো কাইন্ডলি আমাকে একটু বলবে যারা এতক্ষণ আমার সাথে ছিলে, তোমরা কি ক্লাসটা বুঝতে পেরেছো? আমাকে একটু কাইন্ডলি জানাবে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো কিনা। আমরা ক্লাসটা এখনই শেষ করব, সামনের সোমবারে তোমাদের সাথে আমার আবার দেখা হবে ঠিক রাত 9টায়, এবং আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো, সেইটা হচ্ছে প্লাস্টিক। এবং ওই দিন আমরা পুরো প্লাস্টিকটা শেষ করে ফেলবো, এবং ওই ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা বড় ক্লাস। ওই দিন তোমরা অবশ্যই বই খাতা কলম নিয়ে ক্লাসে উপস্থিত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। অনেক 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 শুভকামনা এবং দোয়া তোমাদের জন্য। আবারও বলছি, ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট করবে যদি ভালো লাগে, এবং আমি জানি ভিডিওটা তুমি যদি মানে A to Z দেখো তোমার ভালো লাগবে ইনশাল্লাহ, ভালো না লাগলে আমাকে তারপরে বলবা, এবং ভিডিওটা অবশ্যই একটু তোমরা শেয়ার করো। নেক্সট দেখা হবে গুরুত্বপূর্ণ টপিক প্লাস্টিক নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।